पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जाना কিছুক্ষণ পর নেমে এলো, এসে ধুপধাপ করে জিসুর পাশে বসলো। জাঙ্কুক দেখে বলল, এই বেয়াদব, ওমন ধুপধাপ করে হাঁটিস কেন? আল্লাহ বেশি বেড়ে গেল। এই বুনল থামো তো বলে জিসুর সাথে কথা বলতে লাগলো, ভালো মন্দ জিজ্ঞাসা করলো। এদিকে ওরা গল্প করছে আর জায়কি রান্না করে গেছিল কি যেন করতে। এসে বসে থাকা ইয়নহর দুই গালে ঠান্ডা বরফওয়ালা হাত চেপে ধরে বলল, এই দেখেন দেখেন আমার হাত কত গরম। ইয়নহর ঠান্ডার প্রকোপে চেঁচিয়ে উঠলো, বলল, এই কি অবস্থা তোমার হাতের, এত ঠান্ডা কেন? আবার বলছে কত গরম, ফাজিল ইস্ত্রি পাকা মেয়ে একটা। জায়কি খিলখিল করে হেসে দিল। ইয়নহকে ঠান্ডার প্রকোপে তিরিং বিরিং করে নাচতে দেখে জাঙ্কুক হেসে বলল, জায়কি এক মগ টাঙ্কির পানি নিবি, সাথে আইস কিউব মেশাবি কয়েকটা, মিশিয়ে এনে ঢেলে দে এর গায়ে। যা, পারমিশন দিলাম। জাঙ্কুকের কথা শুনে সকলে হাসলো। জায়কি হেসে আটখানা হয়ে গদগদ হয়ে বলল, এই ভাইয়া, এটা তো ভেবে দেখিনি, সেই বুদ্ধি দিলে তো এক্ষুনি যাচ্ছি। ইয়নহ হতবাক হয়ে গেল, জায়কির হাত চেপে ধরলো তড়িঘড়ি করে। মানে কি, এই ফাজিল ভাই বোন দুটো তার পেছনে পড়লো কেন? তাকে নাকানি চুবানি খাওয়াতে লাগলো। ইয়নহ রেগে মেগে চেতে উঠে বলল, এই বেয়াদব, তোর পারমিশন কেন শুনবে আমার বউ? খবরদার, যদি আজে বাজে পোকা ঢুকিয়েছিস তোর মাথায়। বলে জায়কিকে ধমকে বলল, বসো এখানে চুপচাপ। বাহ, ভয়ে ভাই আমার বউটাকে সুর তুলছে। জাঙ্কুকের কথায় ইয়নহ ভেবাচাকা খেয়ে গেল আর সকলে হেসে ফেললো। ইয়নহ এবার জাঙ্কুককে জব্দ করতে বলল। এই তে যেই না শুনলো তেকে ডাকছে ইয়নহ, অমনি জাঙ্কুক তড়িঘড়ি করে বলল, এই তুই আমার বউকে ডাকছিস কেন? খবরদার, তোর ওই পাজি রাজাকার মার্কা বুদ্ধি আমার বউর মাথায় ঢুকাবি না। লাও ঠেলা, এরা একে অপরের বউ নিয়ে ঝগড়া শুরু করলো। সকলে বিনা পয়সার লাইভ বিনোদন নিতে থাকলো। তে ভ্রু কুচকালো, বলল, তোমার বউকে আমার ভাইকে তুমি একা পেয়ে নাকানি চুবানি খাওয়াবে, আমি চুপ করে দেখবো? ইয়নহ এবার দাম্ভিকতার হাসি দিল। জাঙ্কুক চোখ গরম করে কিরমির করতে লাগলো। ইয়নহ মেরুদণ্ড সোজা করলো, কলার ঝাঁকানোর মতন করে বলল, শুনতে, রাতে যখন ঘুমাতে যাবি তখন এক বালতি পানি নিবি আর সাথে আইস কিউব নিবি, নিয়ে পুরোটা ঢেলে দিবি। তখন বুঝবে কত ধারে কত চাল। অন্যের বউয়ের কানে কুমন্ত্রণা দেওয়ার কত ছাল। তে তো শুনে সেই খুশি হলো। এই বনলটাকে নাকানি চুবানি খাওয়াতে পারলেই তার আনন্দ। সে কিছু বলতে যাবে, জাঙ্কুক বলল, ভুলেও এসব ভাবিস না, আমি তুলে নিয়ে গিয়ে একদম বালতিতে চুবিয়ে আসবো, তারপর ফ্রিজিং করব। তে ফুঁসে উঠলো। ইয়নহ বলল, আর আমি বুঝি হারিয়ে যাব? জাঙ্কুক সে কথার পাত্তা দিল না। জায়কি চোখ ছোট ছোট করে এগিয়ে এসে বসলো। ইয়নহ ঠোঁট কামড়ে দুষ্টু হাসলো। সকলে হেসে কুটি কুটি হচ্ছে। আরো কিছুক্ষণ আড্ডা হাসি মজা চালিয়ে গেল। অনেক দিন পর সকলে একসাথে হয়েছে। জীবন বাড়ির এমন মজা হাসি ঠাট্টা না থাকলে কি মানায়? একটুও মানায় না। জীবন বাড়ি মানেই হচ্ছে একরাশ আনন্দ, হাসি ঠাট্টা, খুশি, সর্বোপরি একরাশ প্রশান্তি। একটু পর ভালোভাবে রোদ উঠলে জাঙ্কুক সহ সবাই বাহিরে চলে গেল হাঁটাচলা করতে। থাকলো শুধু মেয়েরা, ওদের আপাতত কাজ নেই, আড্ডা দিতে লাগলো। যায়ও কি প্রশ্ন করলো, বললে না তো বুবু, এটা নাকফুল ভাইয়া গিফট দিয়েছে? হ্যাঁ, তোর ভাই এই দিল জন্মদিনের উপলক্ষে। আরে বাহ, কি উন্নতি তোদের! জন্মদিন যারা মানতো না, এবার আবার গিফট দেওয়া নেওয়া হচ্ছে। ইয়নজনের কথায় তে ভরকে গেল, লজ্জা পেয়ে মাথা নিচু করে নিল। জিসু হাসলো, বলল, অসাধারণ মানিয়েছে ওটাতে তোমাকে। প্রশংসা পেয়ে আর একটু লজ্জা পেল, উত্তরে হাসলো। জিসু বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, তোমরা যে চুলে চুলে থেকে সংসারে মন দিয়েছো, এতেই শান্তি আর আনন্দ। ইয়নজন টিপ্পনি কেটে বলে, আজ তুই একটু বেশি গ্লো করছিস, ব্যাপার কি বলতো? আর একটু বেশি স্পেশাল লাগছে, কাহিনী কি? তে ভরকে গেল, থতমত খেয়ে বলল, আজ আমার জন্মদিন, সাথে প্রথম স্বামীর থেকে গিফট এবং উইশ পেয়েছি, আর সেই গিফট আমার নাকে শোভা পাচ্ছে, তো গ্লো করব না? স্পেশাল তো লাগারই কথা। এসব কিছু তোমাদের দেবরের কামাল, বুঝছো? ও আচ্ছা, আমাদের দেবরের কামাল। ইয়নজন জিসু একসাথে কথাটা সুর ধরে বলে উঠলো। তে আবার ভরকালো, তবে বুদ্ধির সাথে উত্তর দিতে পারলেও সে চুপ থাকলো। তে আর কিছু বললো না। এরা ডেঞ্জারাস পাবলিক, এদের সাথে বেশি কথা বলা যাবে না। লাগামহীন পাবলিক এককারে। এরপর টুকটাক গল্প করলো। সকাল 10টার দিকে
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে জিমিন আর সুগা বিকালের দিকে বাসায় চলে যায়। জায়াকিরা আজকে থাকবে, কালকে সকাল সকাল বাড়িতে চলে যাবে। রাত 10টার দিকে তে ঘরে এলো। শীতের রাত 10টা মানে অতিরিক্ত বেশিক্ষণ জেগে থাকা দায়। এখন তার অধিকাংশ জিনিস জাঙ্কুকের ঘরে থাকে, শুধু পড়াশোনা সে নিচের ঘরে করে। বইপত্র সব সেখানেই। এসে দেখে জাঙ্কুক কম্বলের নিচে বসে কি যেন লিখছে, হয়তো কিছু নোট করছে। কথা না বলে নিজের প্রয়োজনীয় কাজ সেরে এসে বিছানায় বসলো। জিজ্ঞাসা করলো, পড়বে এখনো? জাঙ্কুক প্রশ্ন পেয়ে মুখ তুলে চাইলো, আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, না, আজ আর বেশি ভালো লাগছে না, ক্লান্ত লাগছে। সারাদিন কাজে ব্যস্ত ছিলাম, শোবো এই নোটটুকু করে। তুই শুয়ে পড়। তে কথা বাড়ালো না, পাশে শুয়ে পড়লো। জাঙ্কুক কিছুক্ষণ পর সব রেখে লাইট অফ করে শুয়ে পড়লো। থেকে বলল, এদিকে আয়। জেগেই ছিল তে। কথা অনুযায়ী এগিয়ে গেল। এগিয়ে যেতেই জাঙ্কুক কাছে টেনে নিয়ে বলল, কিছু কথা বলবো, পুরোটা শুনে তারপর কথা বলবি। তে ভ্রু কুঁচকে অন্ধকারে জাঙ্কুককে দেখার চেষ্টা করলো, কিন্তু সক্ষম হলো না। ভাবলো কি আমার কথা যে এমন ফর্মালিটি করছে। জিজ্ঞাসা করলো, কি কথা? জাঙ্কুক দীর্ঘশ্বাস টানলো আর ফেললো। এরপর থেকে আরেকটু কাছে টেনে নিল। তে প্রশ্ন ছাড়া নির্বাক থাকলো। জাঙ্কুক বলল, এই মাস থেকে আমার পরীক্ষা, জানিস তো? হ্যাঁ, 7 তারিখ থেকে। আর শেষ হবে ফেব্রুয়ারির শেষের দিকে, অর্থাৎ প্রায় 2 মাস ধরে হবে। তে জাঙ্কুকের কথা ইতিবাচক ইঙ্গিত দিল। বলল, হ্যাঁ তো? জাঙ্কুক থেকে দেখার চেষ্টা করলো, কিন্তু সেও সক্ষম হলো না। তবু তের মুখের সামনে মুখ নিয়ে বলল, পরীক্ষা দেওয়া হয়ে গেলে তার 1 মাসের মাঝে ঢাকায় চলে যাব। সেখানে 2 বছর কিংবা একটু বেশি সময় থাকতে হবে, আবার কমও লাগতে পারে। শোনা মাত্র তের বুকের মাঝে ধুপ করে উঠলো। কি বলে 2 বছর? কেন? মানে 2 বছর বাড়িতে আসবে না? তে বিস্মিত হয়ে প্রশ্ন করলো, 2 বছর কেন? আর 2 বছর লাগবে সেটা ঠিক আছে, এতে এভাবে বলার কি আছে? শুনে জাঙ্কুক স্মিত হাসলো। বলল, থাকতে পারবি 2 বছর আমাকে ছাড়া? তে এবার চমকে উঠলো, ধর করে উঠে বসলো। জাঙ্কুকও উঠলো, উঠে জিরো লাইট জ্বালালো। তের দিকে তাকালো, মুচকি হাসলো। তারও তো একই সমস্যা, এই মেয়েকে ছাড়া তার একটা রাত পার করতে পারে না। সেখানে এতগুলো দিন কি করে কাটাবে? যদিও 2 বছরও লাগতে পারে, আবার কমও লাগতে পারে, কিংবা বেশিও লাগতে পারে। আবার তার আসারও সুযোগ থাকবে অনেক, কিন্তু সে আসবে না, কারণ বারবার আসতে থাকলে তার আর যেতে মন যাবে না। একেবারে পড়াশোনা সব সম্পূর্ণ করেই ফিরবে। এই মেয়েকে ছাড়া তারও আর রাত দিন কাটে না। এছাড়া কখনো 2 দিনের জন্য না দেখেও থাকেনি। সে প্রশ্ন করলো, তো তুমি কি বলতে চাইছো? 2 বছরে আমি বাড়ি আসতে পারি কিনা জানি না, অতিরিক্ত চাপ থাকবে। তারপরে যদি আসার সুযোগ পাই তো আসবো। তে এবার ফুপিয়ে উঠলো। জাঙ্কুক যা ভেবেছিল তাই। এই আল্লাদিও তাকে ছাড়া থাকতে পারবে না। থেকেছে নাকি কখনো? নাকি সেই সুযোগ দিয়েছে? জাঙ্কুক বাহু ধরে টেনে নিয়ে আবার শুয়ে পড়লো। লাইট জ্বালানো বন্ধ করলো। ভালো করে কম্বল টেনে জড়িয়ে নিল বউকে। বুকে মুখ বুজে ফুপিয়ে চললো বউটার। বলল, কেঁদেই যাবি নাকি আমার কথা শুনবিও? তে ফুপালো আরো কিছুক্ষণ। জাঙ্কুক কিছু বললো না। মুখ থেকে মুখ তুলে নিজে চোখ মুছিয়ে দিল। বলল, চুপ, আর কিছু করার নেই, যেতেই হবে আমাকে আমার স্বপ্ন পূরণের জন্য। কিছু পেতে গেলে কিছু স্যাক্রিফাইস করতেই হয়, আমাকেও করতে হবে। তোকে কখনো একটানা 2 দিন না দেখে থাকিনি। ছোট থেকেই চোখের সামনে হাজার মারামারি করলেও কেউ কখনো মুখ ঘুরিয়ে একদিনের জন্য একে অপরকে না দেখে থাকিনি। সেখানে একটু কষ্ট হবে, তবে সেটা মানিয়ে নিতে হবে। আমি আসার চেষ্টা করব, তবে এই 2 বছরের চাপ থাকবে খুব। এলএলএম ভর্তি হতে হতে ক্লাস শুরু হয়ে যায়। তে শুনে আবার ফুপিয়ে উঠলো। কথা তো ঠিক, একসাথে থাকলে মায়া ভালোবাসা কতটা বাড়ে। আর সেখানে তারা এখন স্বামী স্ত্রী, কি করে থাকবে একে অপরকে ছাড়া? ক্ষণিকের জন্য দূরে গেলে বুকটা খাঁকা করে। সেখানে একের পর একটা দিন, একের পর একটা রাত কি করে কাটবে? বিয়ের পর যে মেয়েটা এক রাতের জন্য একা রাত কাটায়নি, সে কি করে থাকবে? চুপ, এখনো আছি কয়েকটা মাস। এখন আমার কথাগুলো শোন। তে ফুপানি কমালো, তবে উত্তর করলো না। জাঙ্কুক বুঝে বলা ধরলো, ভেবেছিলাম এলএলবি করে ইন্টার্নশিপ সহ বিসিএস দেব, কিন্তু সেটা এখন করব না। এলএলবি শেষ করে ঢাকার কোনো আইন অনুষদে বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম কোর্স করব। এরপর বিসিএস এর পরীক্ষা সহ আমাকে বার কাউন্সিলের সনদ গ্রহণ করতে হবে, সেটাও পরীক্ষা দিতে হবে। তে কথাগুলো জানে, তবে আরেকটু ভালো করে বুঝতে কথার মাঝে প্রশ্ন করলো, এসব শুনেছি, আমি এখন এগুলো নিয়ে মাথা ঘামাইনি। ইন্টারের পড়াশোনায় ফোকাস করছি। পরীক্ষা শেষ হলে এসব নিয়ে ঘাটবো। তবে এখন তুমি আমাকে একটু ভেঙে বলো। জাঙ্কুক তের প্রশ্ন পেয়ে বলা ধরলো, অ্যাডভোকেট হতে গেলে যে কোনো সরকারি, বেসরকারি বা জাতীয় প্রতিষ্ঠান থেকে আইন অনুষদে ভর্তি হতে হবে। আইন নিয়ে পড়ার 2 ভাবে সুযোগ আছে। এইচএসসির পর আইন নিয়ে চাইলে পড়া যায়, আবার অনার্স করেও পড়া যায়। আমি এসএসসি ট্রাই করি। এইচএসসি
দিয়ে যদি বিশ্ববিদ্যালয় থেকে আইন পড়তে হয় আগে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, ভর্তির পর এলএলবি, এরপর চাইলে এলএলএম করতে পারবি, আবার পরেও করা যায়। এরপর স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রির পর তোকে সনদ গ্রহণ করতে হবে, তার জন্য পরীক্ষা দিতে হয়। সনদটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল সনদ। সেখানে আবেদন করতে হবে, আবেদনের 6 মাস প্র্যাকটিস করতে হবে। সেটা করতে হবে কোনো সিনিয়র অ্যাডভোকেট যিনি কমপক্ষে 10 বছরের নিয়মিত উকিল আছেন, এমন অ্যাডভোকেটের সাথে চুক্তি করতে হয়। জাঙ্কুক থেকে আইন নিয়ে পড়ার প্রতিটা ধাপ একের পর এক ভালো করে বুঝিয়ে বলল। অনেকক্ষণ কথা বলে থামলো জাঙ্কুক। জাঙ্কুকের পুরো কথা মন দিয়ে শুনলো। জাঙ্কুককে থামতে দেখে বলে উঠলো, আল্লাহ, এত কিছু করতে হয়? হ্যাঁ, আইন নিয়ে পড়া অত সোজা না, তুই অতটা মনে করিস। লাফাস তো আইন নিয়ে পড়বি, এসবের জন্য পড়াশোনা করতে হয়, তেমনি থাকতে হয় বুদ্ধি বিচক্ষণতা, যা দ্বারা আদালতে কেস লড়তে পারবি, ক্লায়েন্টদের সঠিক ন্যায় দিতে পারবি। তবু আমি করবো। আচ্ছা, একটা কথা বলো, তুমি তো বললে সনদ প্রাপ্ত হলে অ্যাডভোকেট হওয়া যায়। আমি যতদূর জানি বিসিএস দিলে তো ম্যাজিস্ট্রেট হয়। হ্যাঁ, ঠিকই জানিস তুই। বিসিএস দেওয়ার পর টিকতে পারলে ম্যাজিস্ট্রেট হয়, কিন্তু অ্যাডভোকেট থাকা যায়। আমি চাইলে থাকতে পারবো, তবে সেক্ষেত্রে আমার বিসিএস ক্যারিয়ার আর থাকবে না, কিন্তু ম্যাজিস্ট্রেট হয়ে যাব। কিন্তু আমার এখনই ম্যাজিস্ট্রেট হবার ইচ্ছে নেই। সব শুনে বললো, তাহলে বিসিএস দিয়ে লাভ কি তোমার? এখানে লাভ ক্ষতি নেই, তবে অনেক সুযোগ সুবিধা পাবো। কোর্টে কেস পেতে লড়তে এসব দিকে। জর্জ ম্যাজিস্ট্রেট পরের বিষয়। আমি আগে অসহায় মানুষদের ন্যায় বিচার পেতে সাহায্য করব। দেশে টাকার লোভে ঘুষ নিয়ে সত্যকে মিথ্যা প্রমাণ করে কত শত শত অসহায়রা ন্যায় বিচার পায় না। আমি সেই সব অসহায় মানুষদের পাশে থাকবো, এটাই আমার স্বপ্ন। তুমি এত ভালো, আগে কখনো না মেনেছি আর না জেনেছি। আমি তো এসব কখনো ভাবিনি। আমার তো যে তোমার সাথে লড়বো, এই জন্য ল নিয়ে পড়তে চাই। জাঙ্কুক অমায়িক হাসলো, তবে সেই হাসি তার আল্লাদিবু দেখতে পেল না আর বুঝতেও পেল না। সে বলল, এত সোজা না, সরকারি ভাবে করতে গেলে এসবের জন্য একই কোর্টের অনুমোদন পত্র লাগে। তো দক্ষতা দেখবে আগে, এরপর সব হবে। সেই জন্য ভালো করে পড়াশোনা কর, গোবর ঠাসা, বুদ্ধি বাড়া। তারপর যদি কখনো সুযোগ আসে তখন দেখবো কি করে আমার সাথে লড়িস। তখন কিন্তু তুই আমার বউ থাকবি না, আমি মানবই না। বলে ঠোঁট কামড়ে হাসলো জাঙ্কুক। অন্ধকারে জাঙ্কুকের গলা চেপে ধরলো এক হাতে। জাঙ্কুক জোরে হাসলো, এবার বলল, তবে আমিও চাই তুই আমার সাথে একই কোর্টে লড়ার সুযোগ পাস। হাত সরিয়ে বলল, তখন তোমাকেও দেখিয়ে দেবো এই তের কি গুণ। আচ্ছা, দেখা যাবে। হ্যাঁ, আর শোনো। হ্যাঁ, বলো। চমকে উঠলো, বিস্মিত হয়ে বলল, তুমি আমাকে তুমি করে বললে? না, তোর সুরে উত্তর করলাম। তোকে তুমি বলতে আমার বইয়ে গেছে, তোকে তুই বলতেই ভালো লাগে। আর সব থেকে বড় কথা অভ্যাস, ওসব তুমি তুমি হবে না আমার। বলে তের গলার উপর চুমু আঁকলো। তের শরীর শিরশির করলো, তবে সেটা পাত্তা না দিয়ে জাঙ্কুকের বাহুতে কিল বসিয়ে বলল, বোনো একটা গোবর ঠাসা একটা। তের মতোই সুর ধরে বলে সেও। অন্ধকারে তের গলার উপর না লাগার মতো করে থাপ্পড় দিল। এখন বল, কি বলতে চাইছিলি? তুমি একদমই না আসার প্ল্যান করে আছো, তাই না? জাঙ্কুক চমকালো, তেকে আবার দেখার বৃথা চেষ্টা করলো। না পেয়ে তেকে শক্ত করে ধরলো, গলায় মুখ গুজে দিল, গুজে বলল, আসলে যেতে কষ্ট হবে। তের বুকটা ভেঙে এলো আবার। স্বামীর থেকে এতটা ভালোবাসা পাবে ভেবেছিল কি? সে কোপাল করে জন্মেছিল, তার ভাগ্যে কি ভালোবাসা একটু বেশি? তে জাঙ্কুকের মুখটা তুললো আন্দাজে অনুমান করে, কোপালে অধর দাবিয়ে চুমু আঁকলো, বলল, আমার যে থাকতে কষ্ট হবে। আমারও হবে, তবে কিছু করার নেই, সব কমপ্লিট করেই আসবো আমি। বলে থেমে আবার বলে, তোর ভালোবাসা আমায় গ্রাস করেছে, সেই নেশায় বারবার ছুটে এলে আমার ভবিষ্যৎ কেরিয়ারকেও গ্রাস করবে। তার থেকে বরং 2 বছর কষ্ট করে নিলাম। একটু কষ্টের জন্য যদি ভালো কিছু হয় তো ক্ষতি কি? তবে বিপদের কথা আলাদা, আর এর ভেতরেও যদি প্রয়োজন পড়ে তো আসবো, কিন্তু ঘন ঘন আসবো না। তোকে ছাড়া এমনি রাতে ঘুমাতে পারি না। এত ভালো কবে বাসলে? জানি না। বলে আবার গলায় মুখ গুজলো। তেল গিবাদেশে গরম নিঃশ্বাস পড়ছে। জাঙ্কুক জোরে জোরে নিঃশ্বাস নিল। সেই সময় তেল ফোনে আলো জ্বলে উঠলো। 12টা বেজে গেছে দেখলো। আলো জ্বলার কারণ সিম কোম্পানির পক্ষ থেকে অফার এসেছে হ্যাপি নিউ ইয়ারের। তে বিরক্ত হলো গ্রামীণ কোম্পানির উপর, তবে সেটা দূরে হাঁটিয়ে বলল, হ্যাপি নিউ ইয়ার 2024 ইজ কামিং। জাঙ্কুকের তা শুনে মনে পড়লো নিউ ইয়ারের কথা, ওভাবেই বলল, হ্যাপি নিউ ইয়ার। কেউ আর কথা বললো না। জাঙ্কুক মুখ বুজে ঘুমানোর চেষ্টা করলো, আর তে জাঙ্কুকের মাথার চুলে হাত বুলাতে বুলাতে চোখ বুঝলো। এদিকে এই কনকনে শীতের মাঝে জায়কি আর ইয়নহো নিউ ইয়ার পালন করতে ছাদে এসেছে। ইয়নহো বিরক্ত, কারণ জায়কি জেদ ধরে ডেকে এনেছে। তার কথা প্রথম বছর তার হবু বরের সাথে কাটাবে, রীতিমতো ইমোশনাল ব্ল্যাকমেল করে এনেছে। ইয়নহো এই শীতের কম্বলের নিচ থেকে বের হতে নারাজ। ইয়নহো বিরক্ত নিয়ে বলল, এসবের কোনো মানে আছে? আর নিউ ইয়ার কিসে? এসব অসহ্য লাগে আমার। আরে রাখেন তো আপনার অসহ্য, আমার ভালো লাগে। বলে ইয়নহোর হাত ধরে টেনে বসিয়ে দিতে দিতে বলল,
বসেন এখানে। ইয়োনহো না পেরে জায়গির পাশে বসলো। ঠান্ডা ফ্লোর, মেজাজটা আরো বিগড়ালো। গমগমে স্বরে বলল, ফ্লোর ঠান্ডা যায় কি? এই নিন আমার স্যান্ডেল নিন, আর ঠান্ডা অনুভব হবে না। মানে এই কি? এই নিজের স্যান্ডেল খুলে দিচ্ছে, তবুও তার নিউ ইয়ার পালন করতেই হবে। ইয়োনহো সত্যি নিল, কারণ ঠান্ডা সহ্য হচ্ছে না। তারা দেয়ালে হেলান দিয়ে বসা, এখানে আলো নেই। জায়কি ফ্ল্যাশ জ্বালিয়ে ফোন উপরে করে রেখেছে। ইয়োনহো এবার জায়কির দিকে তাকালো। জায়কিও তাকিয়ে দেখলো ইয়োনহোকে। জায়কির গায়ে চাদর ছিল, চাদর খুলে ইয়োনহোকে সহ নিজেকে ঢেকে দিল। ইয়োনহো অবাক হয়ে তাকালো, তবে টিপ্পনি কেটে বলল, এমনটা কোন ড্রামা সিরিয়ালে দেখেছো? জায়কি বিরক্ত হলো। মানে যা কিছুই করলে ড্রামা সিরিয়াল হয়ে যায় এই লোকের কাছে। এ তো দেখি বিয়ের পর সবকিছুই ড্রামা সিরিয়াল ভেবে নেবে। রাগলো একটু, তাই ঝাটকা দিয়ে নিয়ে নিল চাদর। বলল, আপনার কাছে সবকিছু ড্রামা লাগে? ইয়োনহো ঠোঁট কামড়ে দুষ্টু হাসলো। বলল, হ্যাঁ, কারণ তুমি আমার লাইফে এসেছো ড্রামা সিরিয়ালের মতো করে, আর সেটার টেকনিকেই এন্ট্রি নিয়েছো। মনে আছে সব আমার। এখন তুমি কিছু করলে সেটাই মনে হয়, এতে আমার দোষ কোথায়? বলেই জায়কিকে কোলের উপর বসিয়ে চাদর সহ দুইজনকে ঢেকে নিল। জায়কি কিছু বলল না সে বিষয়ে, কারণ এই একটা কথা সে অনেকবার শুনেছে। কিছু বললেই ইয়োনহো ড্রামার কথা তুলবে, সাথে এই ডায়লগ। সে ইয়োনহোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আপনার এই জিনিসটা খুব মুগ্ধ করে আমায়। ইয়োনহো ভ্রু কুঁচকালো, না বুঝতে পেরে প্রশ্ন করলো, কোন জিনিস? এই যে কোনো বাজেভাবে টাচ না করে ধরে আছেন, তাও আবার কোলের উপর। ইয়োনহো জায়কির কথা তাকিয়ে রইল। সে অতি কৌশলে জায়কির পেট টাচ না করে সুন্দরভাবে ধরে আছে হাত দিয়ে। সেটা এই ইচ্ছে পাকাটা নোট করেছে। আসলে সে চাদর সামনে জায়কির হাত এবং জায়কিকে ধরে বসেছে। ইয়োনহো তাকিয়ে থেকে বলল, আমি চাই না বিয়ের আগে কোনো স্পর্শে তুমি অস্বস্তি বোধ করো, আর তেমন করে স্পর্শ করাও অনুচিত। এখন সম্পূর্ণ বৈধতা সম্পর্কে তোমাকে স্পর্শ করব। আপাতত যেগুলো চলে সেগুলো প্রেমে একটু একটু হয়, কমন বিষয়। সো গভীর স্পর্শ করে আমাদের পবিত্র ভালোবাসায় অস্বস্তি আনতে চাই না। তুমি আমার কাছে যেন কোনো অস্বস্তি নিয়ে আসতে না পারো, সেটারই চেষ্টা করি। জায়কি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। বলল, আল্লাহ আমায় শ্রেষ্ঠ জিনিস দিয়েছেন। ইয়োনহো চমকালো এই মেয়ের মুখে এত বড় পাকনা কথা শুনে। তাকিয়ে থেকে বলল, সত্যি আমার নাম দেওয়া সার্থক। বলে নাকে নাক ঘষে দিল। আবার বলল, এই পাখি ছানাটাকে পেয়ে আমিও ধন্য। কিচিরমিচির করে আমার প্রাণ জুড়ায় আমার ইচড়ে পাকা পাখি। জায়কি খিলখিল করে হাসলো। ইয়োনহো সাবধানী বাণী দিয়ে বলল, এই আস্তে, এত জোরে হাসছো কেন? জায়কিও ভুল বুঝতে পেরে মুখ চেপে ধরলো, আবার ছেড়ে বলল, ইস ভুলে গিয়েছিলাম। ইয়োনহো হাসলো। দুজনেই আরো অনেক রকম গল্প করতে থাকলো। নতুন বছর নতুন ভাবে শুরু হোক প্রিয় মানুষদের সাথে কাটিয়ে। সকাল 8টার দিকে জীবন বাড়ি সকলে উঠে গেছে। জায়কি রাত চলে যাবে, দুপুরের দিকে বের হবে। বসার ঘরে অনেকে বসে সকালে চা কফি খাচ্ছে। 10টার দিকে জাঙ্কুক রেডি হচ্ছে, বাহিরে যাবে। তে এসে বলল, বাহিরে যাবে? হ্যাঁ, কিছু লাগবে তোর? না, তেমন কিছু লাগবে না। জাঙ্কুক আর কিছু বলল না। সে বিছানায় বসে কম্বলের নিচে পা ঢুকিয়ে দিল। কোলের উপর বালিশ নিয়ে তার সুদর্শন স্বামীকে দেখতে বসলো। জাঙ্কুক যাই করে তাতেই যেন সুন্দর লাগে। এই যে এখন কালো একটা গেঞ্জির সাথে ফুল জিপারের হুডি জ্যাকেট, সাথে কালো গ্যাবারিং প্যান্ট, হাতে কালো বেল্টের ঘড়ি পরেছে। এতেই যেন সৌন্দর্য হাজার গুণ বৃদ্ধি পেয়ে গেছে। ম্যাদহীন চওড়া হলুদাভ শরীরের সাথে কালো রংটা চোখে লাগার মতো। সে মিররে এক নাগারে তাকিয়ে আছে। জাঙ্কুক এতক্ষণ পর লক্ষ্য করলো, ঠোঁট টিপে হাসলো বউয়ের নির্লজ্জ মার্কা কাণ্ড দেখে। দুষ্টু হেসে জ্বালানোর বুদ্ধি এলো মাথায় তৎক্ষণাৎ। শীতে যদিও পারফিউম বেশি ইউজ করা লাগে না, তাও সে নিল। জেন্স পারফিউমের সুগন্ধে তের নাক সহ মাথা পর্যন্ত ঝাঁঝা করে উঠলো। জাঙ্কুক সম্পূর্ণ তৈরি হয়ে এগিয়ে এসলো তের কাছে। এগিয়ে গিয়ে ঝুঁকলো তের দিকে। বলল, এভাবে গিলছিস কেন চোখ দিয়ে? এখন মাতোয়ারা হয়ে লাভ নেই, আমি বাহিরে যাব। তবে রাতে ফ্রি থাকবো, তখন। সম্পূর্ণ বাক্য পূরণ না করে চোখ টিপলো সে। তে ফুঁসে উঠলো, বুকে ধাক্কা দিয়ে বলল, তুমি তো আচ্ছা ঠোঁটকাটা পাবলিক দেখছি, মুখে কিছুই আটকায় না, অসভ্য বোন অনেকটা। এই সরো তো। বলে আবার ধাক্কা দিল, কিন্তু জাঙ্কুককে সে দুইবার ধাক্কা দিয়েও সরাতে পারলো না, এক চুল পরিমাণ। জাঙ্কুক ঠোঁট কামড়ে তের ঠোঁটে আলতো করে চুমু বসিয়ে দুষ্ট চোখে হেসে বলল, হ্যাঁ, তো নিজের বউর কাছে অসভ্য হব না তো পরের লোকের বউর কাছে হব নাকি? তে এবার আরো ফুঁসে উঠলো, দুই হাত দিয়ে ঝুঁকে জাঙ্কুকের চুলগুলো মুঠোয় পড়ে টেনে ঘুরিয়ে দিল। বলল, তোর সাহস দিন দিন বেড়ে যাচ্ছে বোনলের বাচ্চা। এই তুই লোকের বউ দেখে বেড়াস? জাঙ্কুক হেসে ফেললো বউয়ের এই ওভার পসেসিভনেস দেখে। এই বউ জাতিগুলো কি এমন, স্বামীর উপর ওভার পসেসিভ? গোবর ঠাসা তুই একটা। নিজের বউ দেখি দিন রাত যায় আমার, পরের বউ দেখবো কখন? বলে থেমে আবার বলল,
আর হ্যাঁ, তুই বউ দেখার প্রসঙ্গে গেলি কেন? ছিলাম তো আমি অসভ্যতামি দেখানোর কথায়, সাদে তো বলি না গোবর ঠাসা। শেষ বাক্য বলতে বলতে মাথায় চাটি মারলো তে। তে আহ করে উঠলো, মাথা ডলতে লাগলো, চোখ মুখ কুচকে। এরপর জাঙ্কুক উঠে পড়লো, কাছে দাঁড়িয়ে থেকে বলল, তুই আর সব টিপিক্যাল বউদের মতো স্বামীর উপর ওভার পজিটিভ, এটা কিন্তু মোটেও ভালো লক্ষণ না গোবর ঠাসা। তে নাক ফোলাতে ফোলাতে বলল, এটা হওয়া লাগে না, এমনিই চলে আসে। সব বউরাই স্বামীর জন্য একটু বেশি চিন্তা করে, এসব তুমি বুঝবে না। যাও বিদায় হও এখন। জাঙ্কুক তের মাথায় আবার চাটি মেরে বলল, গোবর ঠাসা একটা, মনে রাখবি অতিরিক্ত কিছুই ভালো না। তে উত্তর করলো না। জাঙ্কুক আবার ঝুঁকে বলল, তবে তোর একটা জিনিস অতিরিক্ত ভালো লেগেছে। তে জাঙ্কুকের দিকে চোখ ছোট ছোট করে আগ্রহ নিয়ে তাকিয়ে প্রশ্ন করলো, কি? জাঙ্কুক কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলল, তুই অতিরিক্ত স্ট্রং। তে জাঙ্কুকের কথা ধরতে পারলো কি? বোধহয় পারলো। রেগে মেগে ধুপধাপ করে কয়েকটা কিল ঘুষি চাপ্পর বসিয়ে দিল জাঙ্কুকের বাহু ও পিঠে। জাঙ্কুক হাসলো, উঠে তের দিকে তাকালো। তে জাঙ্কুককে আবার ধাক্কা দিয়ে বলল, যাও তো অসভ্য। জাঙ্কুক আর কিছু বলল না, গোবর ঠাসা নামক বউটাকে হাত দিয়ে চুল ঠিক করতে করতে চলে গেল। রাত 9টার দিকে রাতের খাবার খেতে নিজের ঘরে পড়ছে। জাঙ্কুক তার ঘরে আছে, নিজের পড়া শেষ করে দিয়ে শুতে চলে গেল। শীতের রাত থেকে পড়তে বসা বিরক্ত লাগে। জাঙ্কুক বিছানায় পড়ছে। রাত 11টা বেজে গেছে। তে চাদর রেখে বাথরুম থেকে বের হলো। কিছুক্ষণ পর এসে নিজের প্রয়োজনীয় কাজ সারলো। জাঙ্কুক দেখলো তেকে, বই রেখে ডাকলো। এদিকে আয়। তে মিররের সামনে থেকে গিয়ে কাছে দাঁড়ালো। জাঙ্কুক তের শরীর থেকে ওড়না নিয়ে নিল টান দিয়ে। সেটা পাশে রেখে লাইট অফ করে দিয়ে তেকে নিয়ে শুয়ে পড়লো। তে স্বামীর অভিরুচি বুঝলো, কিছু বললো না আর। জাঙ্কুক তেকে শুয়ে দিয়ে তের মুখে গলায় ছোট ছোট চুমু দিয়ে পরিয়ে দেয়। আস্তে আস্তে তেকে আরো গভীরভাবে স্পর্শ করতে লাগে। এক সময় জাঙ্কুক তার হাত তের জামার ফাঁকে ঢুকিয়ে দেয় এবং তার হাত তের শরীরে বিচরণ করতে থাকে। তে ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে। তে শক্ত করে জাঙ্কুকের চুল আঁকড়ে ধরে। জাঙ্কুক তের অনুভূতি বুঝতে পেরে ঠোঁট বাঁকিয়ে হাসে। তের কানের কাছে ফিসফিসিয়ে বলে, আমার স্ট্রং বউটা রেডি আছে তো? তে জাঙ্কুকের কথায় জাঙ্কুককে আরো জোরে শক্ত করে আঁকড়ে ধরে। জাঙ্কুক তের অনুভূতি বুঝতে পেরে এক টানে তের শরীর থেকে জামা সরিয়ে ফেলে। সরিয়ে তের বুকের বাজে জাঙ্কুক শব্দ করে বুকের এক সাইডে লিক করতে থাকে আর হাত দিয়ে অন্য সাইডে প্রেস করতে থাকে। তে জাঙ্কুকের বেসামাল আচরণে মুখ দিয়ে অস্পষ্ট আওয়াজ বের করে। জাঙ্কুক তের মনে আরো উন্মাদ হয়। তেও স্ট্রং গার্ল, বনল বাগা তেঁতুল বলে কথা। ঘন্টা তাদের মধ্যকার উত্তাপ থামে। তে জাঙ্কুকের উপর ঘুমিয়ে আছে আর জাঙ্কুক থেকে ঝাপটে ধরে ঘুমাচ্ছে।